নমস্কার শ্রোতা বন্ধুরা, কুহেলিতে আমাদের আজকের উপস্থাপনা কৌশিক রায়ের লেখা প্রখর রৌদ্র সিরিজের পঞ্চম গল্প যন্ত্র মন্ত্র তন্ত্র। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি মধুমন্তী এবং অন্যান্য চরিত্রে দীপ, কাকলি, প্রসেনজিৎ, স্বর্ণদীপ এবং অয়ন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন যন্ত্র মন্ত্র তন্ত্র। ঘুটঘুটে অন্ধকার, বাইরে প্রায় কিছুই দেখা যায় না। অন্ধকারে কিছু গাছ আর ঝোপঝাড় নিজেদের গা ঘেঁষে দাঁড়িয়ে যেন কিসের ষড়যন্ত্র করে চলেছে। মাঝে মাঝে পেঁচার একটা কর্কশ ডাক শোনা যাচ্ছে। একটা ছোট ইটের দেওয়ালের দুই কামরার ঘরের ভিতরে কারা যেন নিচু স্বরে কথা বলছে। ইটের গাঁথুনির গা বেয়ে দীর্ঘদিনের পুরনো শ্যাওলার উপর একটা টিকটিকি নিঃশব্দে ওঠ পেতে বসে আছে, পরের শিকারের অপেক্ষায়। দূরে শ্মশানে ধিক ধিক করে জ্বলতে থাকা আগুনের হালকা রেখা এখান থেকে দেখা যায়। বাড়ির সামনে অনেকটা খোলা জায়গায় একটা কুকুর ঘুরতে ঘুরতে কান খাড়া করে দেয়। ঘরের মধ্যে নিচু স্বরে কেউ বলে ওঠে, বাবা, আপনি সব দেখতে পান? মানে সব? জানি রে, জানি। তোদের মতো অর্বাচীন এসব কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি বর্তমান, ভূত, ভবিষ্যৎ সব দেখতে পাই। তুই কি জানতে চাস বল? আমরা আর কি জানতে চাইব? আমরা আপনার পদতলে থাকতে চাই। আমরাও কি আপনার মতো জ্ঞান লাভ করতে পারবো? সে কি অত সহজ রে বেটা? তার জন্য সব সাধনা করতে হবে। সে বড় কঠিন সাধনা। জীবনে যা নিশ্চিত তার জ্ঞান যদি হয়ে যায়, দেখবি বিশ্বের সব গূঢ় রহস্য তোর কাছে ধরা দিয়েছে। বাবা, জীবনে কি নিশ্চিত? মৃত্যু। তাকে যদি তোরা দেখতে পাস, তাহলেই সব জানা হয়ে যাবে। মৃত্যু? আপনি কি বাবা তার মানে নিজের মৃত্যু দেখতে পান? হ্যাঁ রে বেটা, দেখতে পাই বটে। আমার আর বেশি দিন নেই। সে কি বলছেন বাবা? আপনি আমাদের ছেড়ে গেলে আমরা কি করব? চিন্তা করিস না, আমি যাওয়ার আগে তোদের সব শিখিয়ে যাব। এখন তোরা আয়। বম বলে। কদিন ধরে ইন্দ্রাণী বেশ কুঁকড়ে আছে। বারুইপুরের কেসটার কথা ভাবলেই এখনো শিউরে উঠছে। সব দেখে জেঠুমণি শিবানীকে কদিনের ছুটি নিয়ে একসঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিলেন। শিবানীও ভেবে দেখল, কদিনের জন্য বাইরে গেলে ইন্দ্রাণীর মুড চেঞ্জ হবে। তাই জেঠুমণি আর দুই বোন তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
প্রখর রুদ্র নিজে নাস্তিক ঠিকই, কিন্তু তীর্থস্থানগুলোতে যাওয়াতে তার বিন্দুমাত্র আপত্তি নেই। তার মতে এইরকম ধর্মস্থলগুলিতে গড়ে ওঠা সব মন্দির, মসজিদ বা গির্জার গায়ে নিজস্ব শিল্পকলা থাকে। সেগুলো অবাক হয়ে দেখতে হয় আর ভাবতে হয়। মানুষের ধর্মবিশ্বাস থেকে এই শিল্প সত্তাটুকু সরিয়ে নিলে আর কিছুই পড়ে না। শনিবার সকালে 3 জন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দুপুরের দিকে পৌঁছে শিবানীরা বামাখ্যাপা মন্দিরের পাশেই হাঁটা পথে 1/2 কিলোমিটার দূরে একটা লজে ওঠে। 2টো ঘর, একটাতে 2 বোন থেকে যায়, অন্যটায় জেঠুমণি প্রখর রুদ্র। সেদিন লজের জিনিসপত্র রেখে মন্দিরটা ঘুরে আসে ওরা। 2 বোন মন্দিরের মধ্যে গেলেও প্রখর রুদ্র অবশ্য চারপাশটাই ঘুরে দেখছিলেন। পরের দিন ভোরে উঠে 7টার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়ে 3 জন একসঙ্গে চারপাশটা হাঁটতে বের হয়। ইন্দ্রাণী আগের থেকে ভালো বোধ করলেও কথা এখনো কমই বলছে। প্রখর রুদ্র ও শিবানী লজের নিচে দাঁড়িয়ে ইন্দ্রাণীর জন্য অপেক্ষা করছিল। নভেম্বরের সকাল, এখানে আস্তে আস্তে ভালোই ঠান্ডা পড়ছে, তাই ইন্দ্রাণী সবার জন্য হালকা চাদর আনতে গেছে। এর মধ্যে শিবানী একটি লোককে দেখে থমকে দাঁড়ায়। আরে প্রতীক বাবু এখানে? লোকটিও হাসি মুখে এগিয়ে আসে। আরে শিবানী ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ, মানে ওই ছুটি কাটানো, জেঠু আর বোনকে নিয়ে এসেছি। ছুটি কাটাতে এরকম জায়গায়? বোঝেনি তো, পুলিশের চাকরিতে সারাদিন চোর ডাকাতের পিছনে ছুটেই দিন কাটে আমার, তাই পাপ খালন করতে আর কি। শিবানী হো হো করে হাসতে থাকে। প্রতীকও হেসে উত্তর দেয়, কি যে বলেন আপনি! আপনারা তো বরং পাপ কম করার চেষ্টা করে যাচ্ছেন। তবে সত্যি আপনার গাড়িটি সেদিন না পেলে কিন্তু ডিসেরগড় কেসটার হয়তো সমাধানই হতো না। আপনার কাছে চির ঋণী থেকে যাব। বলছেন আপনার ঋণ মুকুব হতে পারে যদি আপনি চান। শিবানী একটু লাজুক হেসে বলে, কিভাবে? দেখুন, এখানে ভালো কফি শপ তো নেই, তবে মোড়ের মাথায় একটা কচুরির দোকান আছে। আপনি চাইলে সান্ধ্য জলযোগটা আমরা ওখানেই করতে পারি। গরম গরম জিলিপিও থাকে বিকেলের দিকটা। প্রতীক একটু এগিয়ে এসে শিবানীর চোখের দিকে তাকায়। শিবানী চোখ নামিয়ে নেয়। ইন্দ্রাণী নিচে এসে দাঁড়াতেই প্রখর রুদ্র একটু সরস কণ্ঠে বলে ওঠে, তা সন্ধ্যা জলযোগে আমরা সবাই কি নিমন্ত্রিত, নাকি শুধু আমার বড় ভাইজিটি? প্রতীক এতক্ষণে প্রখর রুদ্র ও ইন্দ্রাণীকে দেখে থতমত খেয়ে গেল। ও না, মানে ও আপনারা যমজ বোন? হ্যাঁ, সবাই আসবেন, আমি আসি এখন। প্রতীক তাড়াতাড়ি উল্টো মুখে হাঁটা লাগায়। প্রখর রুদ্র শিবানীকে হেসে বলে, তোমার নতুন বন্ধুটির আমাদের সঙ্গটি পছন্দ হয়নি মনে হচ্ছে। সুন্দরী মহিলার সঙ্গে কি আর পুরো দারোয়ানকেও পছন্দ করে? ইন্দ্রাণীও এবার খিলখিলিয়ে হেসে ওঠে। শিবানী লাজক ভঙ্গিতে উত্তর দেয়, দুস, এরকম কিছুই না। ভদ্রলোক ডিসেরগড়ের কেসটাতে খুব সাহায্য করেছিলেন তাই।
হয়তো আবার কোনো ওষুধের কোম্পানির মাল নিতে এসেছে। সে তো ঠিকই, সুন্দরী মহিলা, তাই পুলিশ। সাহায্য না করে উপায় কি? আর আমাদের বাড়িতে তো কোনো ডাক্তার নেই, তাই একটা হাফ ডাক্তারি বা কম কিসে। শিবানী এবার কপট রাগের ভঙ্গি করে বলল, উফ জেঠু, তোমরা পারো বটে। চলো আমরা বরং ঘুরে আসি, কি বলিস ইন্দ্রাণী? ইন্দ্রাণী অন্যমনস্ক ভাবে বলে উঠল, 12 হাত কাকড়ের 13 হাত। ও হ্যাঁ, চল চল। তিনজনের চারিদিকটা ঘুরতে ঘুরতে মহাশ্মশানের কাছাকাছি একটা ভিড় দেখে দাঁড়িয়ে পড়ল। শ্মশানের কাছাকাছি জনবসতি ক্রমশ হালকা হয়ে আসে। সেখানে ফাঁকা জায়গায় সরু রাস্তার পাশে পুরনো ইটের গাঁথুনি দেওয়া একটা বাড়ি, উপরে ছাদ নেই, অ্যাডবেস্টাসের ছাউনি দেওয়া। বাড়ির সামনে গলায় লাল উত্তরীয় ও লাল খাটো কটি বস্ত্র পরিহিত লম্বা চুলদারি তান্ত্রিক কোচের লোকজনদের ভিড়, সঙ্গে আশেপাশের কিছু দোকানদার আর পুলিশ। পুলিশ দেখে শিবানী একটু এগিয়ে গিয়ে একটি কনস্টেবলকে জিজ্ঞাসা করে, কি হয়েছে দাদা? কনস্টেবলটি আপাদমস্তক দেখে বলে, ঘুরতে এসেছেন, ঘুরুন না দিদি, কেন এসবে জড়াচ্ছে? একটা তান্ত্রিক আত্মহত্যা করেছে, এখানে দাঁড়ালে আপনাকেও জেলার মুখে পড়তে হবে, তার থেকে বরং যান। শিবানী স্মিত হেসে বাড়িটির দিকে এগিয়ে যেতে থাকে। কনস্টেবলটি এবার রে রে করে তেড়ে যেতে থাকে। আরে দিদি, আপনাকে বললাম না এখান থেকে যান, বেকার আমাদের কাছে ঝামেলা করছেন। আগে আমি লালবাজারে ক্রাইম ডিপার্টমেন্টের ইন্সপেক্টর, দেখি আপনাদের কোনো সাহায্য করতে পারি কিনা। শিবানী মোবাইল থেকে নিজের আই কার্ডের একটা ছবি দেখালো। এবার কনস্টেবলটি একটা স্যালুট ঠুকে বলল, আসুন ম্যাডাম, এদিকে আসুন। প্রখর রুদ্র নিচু গলায় ইন্দ্রাণীর কানের কাছে মুখ নিয়ে বলল, ঠিকই স্বর্গে গিয়েও ধান বাগে, বুঝলি? তোর দিদিও তাই। ইন্দ্রাণী মুখ বেজার করে বলল, ঘুরতে এসে আমার এসব ভালো লাগে না, কি যে করে। তিনজন কনস্টেবলটিকে অনুসরণ করে সামনের ফাঁকা জায়গাটা পেরিয়ে ঘরের ভিতরে ঢুকল। ঢুকতেই একটা ছোট বসার ঘরের মতো, সেখানে 3-4টে বসার টুল আছে, সবকটাতেই টকটকে লাল রং করা। চুন খসা দেওয়ালের চারদিকে পুরনো বছরের ধুলো জড়ানো ক্যালেন্ডারগুলো তখনও ঝুলছে। সবকটাতেই হয় মা কালী, না হয় মা তারার ছবি। ঘরের অন্য ধারে মেঝেতে একটা ছোট গ্যাস ওভেন আর কিছু বাসন কোসন। ভিতরের ঘরটা একটু বড়, মেঝের একধারে মাটিতেই একটা মাদুর পাতা। ঘরের অন্য কোণায় একটা কুঁজো মেঝেতে নামানো, আর একটা টুল ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আর তান্ত্রিক বাবা তার নিজেরই উত্তরীয়ের ফাঁস গলায় জড়িয়ে পাখার থেকে ঝুলছেন। ভিতরে থাকা পুলিশ অফিসারটি শিবানীদের দেখে ক্ষেপে গেলেন। কনস্টেবলটির দিকে ফিরে বললেন, এ কি কানাই, এরা কারা? এদের নিয়ে ভেতরে চলে এলে? কনস্টেবল কানাই এবার ভীত স্বরে বলে, আগে এই দিদি লালবাজারের ক্রাইম বিভাগ দেখতে চাইলেন। অফিসারটি আরো ক্ষেপে উঠলেন।
কেন, কেস কি লালবাজারে গেছে এখনো? যেখানে পারবেন এরা সেখানেই নাক গলাবেন নাকি? আমরা কি আমাদের কাজটা পারি না? প্রখর রুদ্র একটু ঠান্ডা গলায় বলল, আহা, আপনি ওভাবে ভাবছেন কেন? আপনার কেস আপনারই থাকবে। আমরা তো শীতের ছুটি কাটাতে এসেছিলাম। রাস্তা এরকম দেখে মনে হলো একবার দেখি যদি হেল্প করতে পারি। বুঝতে পারছি আপনার ব্রেকফাস্টটাও ঠিক মতো হয়নি, কিন্তু মাথা গরম করে আর কি করবেন বলুন? অফিসারটি এবার হতচকিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, মানে আপনি কে? কি কি করে জানলেন? আমার নাম প্রখর রুদ্র। আপনার প্যান্টের একটি বেল্ট লুপ আপনি ছাড়িয়েছেন, দেখার সময় হয়নি। পিছনের দিকে ইউনিফর্মটাও ঠিকঠাক গোঁজা নেই। আমার বাড়িতে দুজন পুলিশ আছেন, তাই ভালোভাবেই তাদের স্বভাব আমি জানি। আর কিছু হোক আর না হোক, তারা ইউনিফর্মটা খুব যত্ন করে নিখুঁত ভাবে পরে। সব পুলিশই তাই করার চেষ্টা করে। এক তারায় না থাকলে গলায় জড়ানো মাফলারে হালকা পাউরুটির গুঁড়ো এখনো লেগে, আর একটু ডান দিকে বোধহয় সকালের পাইনঅ্যাপেল ফ্লেভারের জেলি। মানে আজ ব্রেকফাস্ট আর বসে করার সময় হয়নি। সেটা বোধহয় এই কেসের জন্যই। অফিসারটি মাফলার খুলে ঝাড়তে ঝাড়তে বললেন, আপনি তো মশাই মারাত্মক। আপনি কি প্রাইভেট ডিটেকটিভ? আগে না, আমি কনসালটেন্ট ডিটেকটিভ। মানে? মানে বুড়ো বয়সে কচি সাজার ইচ্ছে। ওই আজকালকার ছেলেমেয়েরা করে যে ফ্রিল্যান্সিং, আমিও তাই। সবাই তাদের সমস্যা কনসাল্ট করতে আসে, আমি পরামর্শ দিই। বুড়ো বয়সে আর কি প্রাইভেট ডিটেকটিভদের মতো ছোটাছুটি মানায়? কোনো প্রজেক্ট মানে আর কি, কোনো কেসের দরকার হলে ছুটোছুটি করার লোক হায়ার করি বিনি পয়সায়। বলে প্রখর রুদ্র হাসতে থাকলেন। মানে? মানে আমার ছোট ভাইজি ইন্দ্রাণী। এবার অফিসারটি একটু নরম হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, আমার নাম দিব্যেন্দু। সকাল সকাল কি ফ্যাশার দেখুন দেখি। আজ ডোমটাও ছুটিতে। পাশের শ্মশান থেকে একজন ডোম খুঁজতে লোক পাঠিয়েছি। দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায়। আপনারা প্লিজ কিছুতে হাত না দিয়ে দেখবেন। আর প্রখরবাবু, যদি কিছু আলোকপাত করতে পারেন খুব ভালো হয়। প্রখর রুদ্র একটু চোখ ছোট করে বলল, আপনার কি মনে হয়? দেখুন, চারিদিকে দেখে যা বুঝছি, ঘরে ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই। বডি উপর থেকে ঝুলছে, আর পায়ের নিচে টুলটা গড়াগড়ি খাচ্ছে। দেখতেই পাচ্ছেন, ঘরে এখনো কোনো তৃতীয় ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট পাইনি। সব দেখে তো মনে হচ্ছে আত্মহত্যা। শুধু একটা ব্যাপার একটু খটকা। শিবানী বলে ওঠে, কি ব্যাপার? দিব্যেন্দু মাথা চুলকে বললেন, কি জানি, সাধু সন্তের মর্জি, কিন্তু উনি যদি আজ সকালে আত্মহত্যা করার কথা ভেবে থাকেন, তাহলে কাল রাত্রে ওর দুজন চেলার সঙ্গে মধ্যরাতের পূজা শেষে তাদের কেন আজ সকালে 8টায় আসতে বলেছিলেন, সেটাই বুঝছি না। সে হয়তো উনি চেয়েছিলেন যে ওর মৃতদেহটি তাড়াতাড়ি উদ্ধার হোক, তাই।
ও না, সরি, পুরোটা বলা হয়। আসলে আজ সকাল 10টায় গুরুজির এক ভক্তের একটা শুদ্ধিকরণ পূজা ছিল। তার ব্যবস্থা করার জন্যই শ্মশান তান্ত্রিক বাবা চেলাদের আসতে বলেছিলেন। এখন আমি এটা বুঝছি না, উনি যদি আজ রাতেই আত্মহত্যা করবেন বলে ঠিক করে, তাহলে সকাল 10টায় পূজা রাখবেন কেন? কানাই বলে ওঠে, স্যার, আমার মনে হয় কি রাতের পূজার পর ওই চেলা দুটোই শ্মশান তান্ত্রিক বাবাকে মেরে রেখে গেছে। হয়তো পূজার প্রণামীর ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল। ও দুটোকে কোরকে দিলেই সব বলে দেবে। দিব্যেন্দু একটু চিন্তিত মুখে বললেন, তার জন্য কানাই আগে নিশ্চিত হতে হবে এটা খুনি, আত্মহত্যা নয়। প্রখর রুদ্র এবার এগিয়ে গিয়ে উপর থেকে নিচ অব্দি ঝুলন্ত মৃতদেহটা দেখল। কানাই, একবার এই টুলটা সোজা করো তো। কানাই এসে রুমাল দিয়ে টুলটার এক কোণা ধরে দাঁড় করিয়ে দিল। প্রখর রুদ্র দিব্যেন্দুর দিকে ফিরে বলল, এই নাও প্রমাণ খুনের। এবার কড়া জিজ্ঞাসাবাদ করতেই পারো। দিব্যেন্দু মৃতদেহের উপর থেকে নিচে অবধি হাঁ করে দেখে বললেন, বুঝলাম না, যদি একটু ভেঙে বলেন। প্রখর রুদ্র একবার ইন্দ্রাণী আর একবার শিবানীর দিকে তাকালো। শিবানী জেঠুর মুখের দিকে একবার, তারপর দিব্যেন্দু বাবুর মুখের দিকে তাকিয়ে হা করে রইল। ইন্দ্রাণী ধীরে ধীরে এবার নিজের কদিনের কুকড়ে যাওয়া খোলসটা ছেড়ে বেরিয়ে আসতে থাকল। কেউ যখন গলায় দড়ি দেয়, তাকে উঁচু কিছুর উপর দাঁড়িয়ে গলায় দড়িটা বেঁধে দাঁড়ানোর জায়গাটা লাথি মেরে সরিয়ে দিতে হয়। এখানে টুলটা 1 ফুটের মতো উঁচু। শ্মশান তান্ত্রিক বাবার উচ্চতা বড় জোর 5 ফুট 4 বা 5। উপর থেকে ঝুলন্ত দড়ির অংশ প্রায় 10 ইঞ্চি। সব যোগ করলে হয় প্রায় 7 ফুট 3 ইঞ্চির মতো। কিন্তু পাখার ব্লেড থেকে ঘরের মেঝের দূরত্ব প্রায় 8 ফুট। তার মানে প্রায় 7.5-8 ইঞ্চি মিসিং। সেটা কোথায়? ইন্দ্রাণী এবার তান্ত্রিক বাবার পায়ের দিকে ইশারা করে। এই টুল থেকে বাবাজির ঝুলন্ত দেহের পায়ের মাঝের দূরত্ব 8.5 ইঞ্চি। এখন প্রশ্ন হলো, ঝুলন্ত অবস্থায় যদি বাবাজির পা টুল টাচই না করে, তাহলে তিনি টুলটি লাথি মারলেন কি করে? নাকি মারা যাওয়ার পর গুরুজির 8 ইঞ্চি হাইট কম হয়ে গেল? মানেটা খুব সহজ। ওকে ঝোলানোর পরই টুলটা নিচে ফেলে রাখা হয়েছে। খালি চোখে না ধরা পড়াটাই স্বাভাবিক। জেঠুমনি টুলটাকে দাঁড় করাতে না বললে আমিও বুঝতে পারতাম না। কানাই অত্যন্ত বোকার মতো বলে বসলো, ও ঘরে উঁচু টুল আছে, হয়তো সেটাই। দিব্যেন্দু ধমকে উঠলেন, থাক, হয়েছে। বাবাজি উঁচু টুলে দাঁড়িয়ে আত্মহত্যা করে আবার ও ঘরে টুলটা রেখে এসেছেন বুঝি? বেকার কথা না বলে চেলা দুটোকে গাড়িতে তোলো, ভালো মতো কড়কাতে হবে। বাইরে এসে এদিক ওদিক দেখতে দেখতে ইন্দ্রাণী দেখল খোলা জায়গাটার একটু দূরে একটা হাড় চিরচিরে কুকুর মরে পড়ে আছে। উবু হয়ে কুকুরটার কাছে গিয়ে বসল। সামনের পাটা তুলে ধরে একবার দেখল। এদিক ওদিক
ইন্দ্রাণী একটা লম্বা লাঠি জাতীয় কিছু খুঁজছিল। না পেয়ে অবশেষে পাশে ছাইয়ে গাদায় পড়ে থাকা একটা আধপোড়া হাড় নিয়ে কুকুরটির মুখের সামনের অংশটা ফাঁক করে দাঁতগুলো ভালো করে দেখতে থাকলো। মুখের চামড়ার চারপাশে গাঢ় রক্তের দাগ। ইন্দ্রাণী ব্যাগ থেকে রুমালটা বের করে নিয়ে রক্তের ছিটের কিছুটা স্যাম্পেল নিয়ে একটা কাগজে মুড়ে রাখল। ইন্দ্রাণী ঘুরে চেঁচিয়ে বলল, দিব্যেন্দু বাবু, এখানে একটা কুকুর। দিব্যেন্দু বাবু দূর থেকে বললেন, হ্যাঁ ইন্দ্রাণী, আমরা দেখেছি। কদিন ধরেই কুকুরটা খুব ভুগছিল শুনছিলাম। কাল রাতে হয়তো বাবাজির চোখে এটাও গেছে। কিন্তু এর মুখে যে রক্ত। আরে ম্যাডাম, রাস্তার কুকুর ছিল, কোনো মাংসের দোকান টোকান থেকে খেয়ে থাকবে। আমি দেখছি, ওটাকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি। আপনি একটু এদিকটায় আসবেন, একটা পায়ের ছাপ পাওয়া গেছে। দিব্যেন্দু বাবু উল্টো দিকে হাঁটা দিলেন। শিবানী হাতছানি দিয়ে ডাকলো। ইন্দ্রাণী বুঝলো এসব বলে লাভ নেই। উঠে পড়ে দিব্যেন্দু বাবুকে অনুসরণ করলো। ঘরের সামনের খোলা জায়গাটায় মাটির উপর কালো সাদা ছাইয়ে ভরে আছে। সেই নরম ছাইয়ের উপরেই বেশ বড় সাইজের বুটের রাস্তা অব্দি বেশ কয়েকটি ছাপ। শিবানী নিচু হয়ে বেশ কাছ থেকে দেখে বলল, উডল্যান্ডের জুতো। নিচের লোগোটা মোটামুটি পরিষ্কার পড়া যায়, তবে ছাপটা ততটা গভীর নয়। মানে খুব একটা নতুন জুতো না, মোটামুটি 6-7 মাস পুরনো। তা বেশি হলে জুতোর নিচে লোগোটার ছাপটা আর এতটা গোটা গোটা হতো না, আরো ক্ষয়ে যাওয়া উচিত ছিল। জুতোর পাশে দিব্যেন্দু একটা 100 টাকার নোট রেখে 2-3টে ছবি নিয়ে বললেন, সাইজ দেখে যা মনে হচ্ছে 9 কি 10 সাইজের জুতো। শিবানী একটু ভেবে বলল, তার মানে হাইট প্রায় 5-10 থেকে 6 ফুটের কাছাকাছি। ইন্দ্রাণী এর মধ্যেই জুতোর ছাপের সামনে বসে বারবার মাটির উপর পাশাপাশি মাথা রেখে একবার ডান দিক থেকে একবার বাঁ দিক থেকে ছাপগুলো দেখতে থাকলো। প্রখর রুদ্র এসব কাণ্ড দেখে বলল, আরে আরে করিস কি? তোর চুলে সব ছাই লেগে যাচ্ছে যে। ইন্দ্রাণী যেন কিছুই শুনতে পায়নি। সেভাবেই নিজের চুলের কাঁটাটা টেনে খুলে ফেলে। ইন্দ্রাণীর লম্বা কালো চুল গড়াগড়ি দিতে থাকে মাটিতে। তার যদিও সেদিকে খেয়াল নেই। চুলের কাঁটাটা নিয়ে পায়ের ছাপের বিভিন্ন অংশে কি যেন মাপতে থাকে। শিবানী এবার বিরক্ত হয়ে বলল, কি হলো রে? ইন্দ্রাণী এবারও কোনো কথা না বলে মাটির উপর হামাগুড়ি দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে আরো কয়েকটা পায়ের ছাপ দেখতে থাকে। চোখ বুজে সে ভাবতে থাকে। একটা নিশুতি অন্ধকার রাত, চারদিকে শেয়াল আর পেঁচার ডাক। এই উঠোনের চারপাশেই কোথাও কোথাও শ্মশান থেকে আনা জ্বলন্ত কাঠগুলোতে তখনও ধিকি ধিকি আগুন জ্বলছে। একটা 6 ফুটের লোক ঢুকে এলো। লোকটার মুখ দেখা যাচ্ছে না, না মিলছে না। ইন্দ্রাণী একটা ফ্রেম পিছনে গিয়ে মনে মনে লোকটার হাইটটা কমাতে থাকে।
কমিয়ে 5-5 করে দেয়। হ্যাঁ, এবার মিলছে। লোকটা হেঁটে ঢুকলো। কুকুরটা মুখ তুলে দেখল, কিন্তু কিছু করল না। নাকি কুকুরটা তখন এখানে ছিলই না? ঠিক আছে, লোকটা হেঁটে এগিয়ে যায়। ভিতরে গিয়ে শ্মশান তান্ত্রিক বাবাকে খুন করে লোকটা ফিরে আসছে। কুকুরটা বিপদের গন্ধ পেয়ে ডাকতে ডাকতে তেড়ে এলো লোকটার দিকে। লোকটা কুকুরটাকে তাড়াতে চেষ্টা করল। কুকুরটা আরো ক্ষিপ্র হয়ে লোকটার ডান পায়ে কামড় বসালো। লোকটা কুকুরটাকে ছাড়াতে ভারী কিছু দিয়ে আঘাত করল। কুকুরটা এবার যন্ত্রণায় কামড় ছেড়ে পালালো, কিন্তু মারটা সহ্য করতে পারল না। কিছু দূর গিয়ে মারা গেল। কই রে, কি হলো? শিবানী ইন্দ্রাণীর কাজটা ধরে ঝাঁকালো। ইন্দ্রাণী সংবিত ফিরে পেয়ে মাটির উপর চোখ রেখে পিছন ফিরে তাকাল। ছাইয়ের উপর একটা চতুষ্পদ প্রাণীর টলমল করে 4 পায়ে ফিরে যাবার চিহ্ন দেখতে পেল। ইন্দ্রাণী এবার উঠে গা ঝাড়তে ঝাড়তে বলল, লোকটার হাইটটা 5-5 বা 5-9 মধ্যে, 6 ফুট নয়। আর এখানে এসে লোকটার ডান পায়ে কোনো আঘাত লাগে। অবশ্যই সেটা ফিরে যাওয়ার সময়। যখন সে এসেছিল তখন তার দুটো পাই ঠিক ছিল। আমি সাসপেক্ট করছি হয়তো কুকুরে কামড়েছিল। শিবানী এবার ঝাঁঝিয়ে ওঠে। মোটেই না। জুতোর সাইজ 10 হলে তার হাইট কোনোভাবেই 5-5-এর কাছাকাছি হতে পারে না। কমপক্ষে 5-10 থেকে 6-এর কাছাকাছি কিছু হবে। ইন্দ্রাণী এবার হেসে বলল, আর যদি সে জেনে বুঝে বড় সাইজের জুতো পরে আসে? শিবানী কোমরে 2 হাত রেখে ভ্রু কুঁচকে বলল, আর তুই ঠিক সেটা কিভাবে বলছিস? আমাদের পিছনের পায়ের ছাপগুলো ভালো করে দেখ। সবাই একসঙ্গে পিছন ফিরে নিজেদের পায়ের ছাপগুলো দেখতে থাকলো। প্রখর রুদ্র চোখটা জ্বলতে থাকলো। শুধু মুখ দিয়ে বের হলো, ব্রাভো ইন্দ্রা, ব্রিলিয়ান্ট। শিবানী আরো বেজার মুখ করে বলল, দোষ, কিছুই বুঝছি না। কেউ কি বলবে? প্রখর রুদ্র বলতে শুরু করলো, আমরা যখন স্বাভাবিকভাবে হাঁটি তখন আমাদের পায়ের গোড়ালি প্রথমে মাটি ছোঁয়, তারপর আঙুলের উপর ভর দিয়ে গোড়ালি তুলে অন্য পা এগিয়ে দিই। ফলে স্বাভাবিক অবস্থায় আমাদের জুতো বা পায়ের ছাপের সব থেকে গভীর ছাপ পড়ে পায়ের সামনের অংশে। তারপর গোড়ালির আর মাঝের অংশের ছাপ সব থেকে হালকা বা অগভীর হয়। কিন্তু এই ছাপগুলোর গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত ছাপের সব অংশের গভীরতা প্রায় সমান, আর ছাপগুলো কিছুটা ঘষতে যাওয়া, ততটা ইনট্যাক্ট নয়। অর্থাৎ সে বারবার সামনের পায়ের পুরো পাতা একসঙ্গে তুলে ফেলেছিল, ফলে পিছনের পা কিছুটা হলেও ঘষতে যাচ্ছিল। আর এরকম তখনই করার দরকার হয় যখন আমরা প্রয়োজনের থেকে সাইজে বড় জুতো পরি। সেই অবস্থায় যদি স্বাভাবিকভাবে হাঁটতে চেষ্টা করি, গোড়ালি জুতোর পিছন থেকে বের হয়ে যাবে। ইন্দ্রা এর সঙ্গে যোগ করল,
তাছাড়া উচ্চতার ব্যাপারটা দুটো পায়ের ছাপের মধ্যে দূরত্ব দেখেও আন্দাজ করা যায়। 6 ফুটের উচ্চতার আততায়ী হলে 2 পায়ের ছাপের মধ্যে দূরত্ব আরো বেশি হতো। ইন্দ্রাণী এবার ঠোঁট কামড়ে বলল, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু 6 মাসের ব্যবহার করা জুতোটা কিভাবে এলো? যদি পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্যই বড় জুতো কিনে খুন করতে আসে, তাহলে নতুন জুতো হওয়াটাই স্বাভাবিক নয় কি? কানাই এতক্ষণ চুপ করে সব দেখছিল আর শুনছিল। হঠাৎ করে বলে উঠল, হয়তো কোনো বন্ধুর থেকে ধার করেছিল। প্রখর রৌদ্র হেসে উত্তর দিল, তোমার কোনো বন্ধুকে কি তার নিজের সাইজের থেকে বড় জামা জুতো ধার নিতে দেখেছো? আর যদিও বা চায়, তুমি কি অবাক হয়ে কারণ জানতে চাইবে না? খুন করার মতো এরকম একটা ব্যাপার কি একটা জুতো ধার নেওয়াকে কেন্দ্র করে 5 কান করতে চাইবে? কানাই এবার কান চুলকে বলল, তা অবশ্য ঠিক। তাহলে ইন্দ্রাণী কিছুক্ষণ চিন্তিত মুখে তাকিয়ে থেকে বলল, সেটাই ভাবছি। দিব্যেন্দু বাবু এবার বললেন, আর ফেরার সময় পায়ে আঘাত লাগার ব্যাপারটা? ও হ্যাঁ, আসার সময় পায়ের ছাপগুলো দেখুন, 2 পায়ের ছাপই আছে। যাওয়ার সময় মাঝপথ থেকে বাঁ পায়ের ছাপটা আছে, বরং আরো গভীর হয়ে গেছে। ডান পায়ের জুতোর শুধু সামনের কিছুটা অংশের ছাপ আছে, তার মানে সে ডান পাটা পুরো ফেলতে পারছিল না। চারিদিকটা আরো একবার দেখে ওরা 5 জন বেরিয়ে আসে। বাইরে তান্ত্রিক বাবার 2 চেলাকে মাটিতে বসিয়ে এক জুনিয়র অফিসার জেরা করে চলেছে, আর দুজনেই হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আমরা কিছু করিনি স্যার, আমরা কিছু করিনি স্যার। দিব্যেন্দু বাবুকে দেখে পায়ে শটান লাফিয়ে পড়ে দুজন আরো জোরে কাঁদতে থাকলো। কিছু করিনি, কিছু করিনি আমরা। দিব্যেন্দু বাবু পা ছড়িয়ে জুনিয়র অফিসারটির দিকে প্রশ্ন ছুড়ে দিলেন। প্রবাল, কি বলছে এরা? স্যার বলছে বাবা নাকি অন্তর্যামী ছিলেন, কদিন ধরেই বলছিলেন তার আর বেশি দিন নেই। বাবা নিজেই নিজের গলায় দড়ি দিয়েছেন। চেলাগুলো রাতের পুজো শেষ করে 3টার দিকে বাড়ি চলে যায়, তারপর ওরা আর কিচ্ছু জানে না। ভিড়ের মধ্যে থেকে কালো পোশাকে থাকা একজন তান্ত্রিক চিৎকার করে ওঠেন, অন্তর্যামী না ছাই, ভাওতা মাছ একটা, লোক টুকিয়ে পয়সা বানানোর ধান্দা। দিব্যেন্দু বাবু চোখ কুঁচকে লোকটাকে কাছে ডাকলেন। আপনি ঠিক কি জানেন শ্মশান তান্ত্রিক বাবার সম্বন্ধে? লোকটা এবার আক্রোশে ফেটে পড়ল। এই লোকটা মোটে তান্ত্রিক ছেলে নয়, তান্ত্রিক সমাজের কলঙ্ক। লোক ঠকানোর ব্যবসা ফেলে ছিল। লোকও যে পাগলের মতো উঠার কাছে বারবার কেন ছুটে আসতো কে জানে। আমাদের তান্ত্রিকদের থাকা খাওয়ানোর ঠিক ঠিকানা নাই, আর উর কিনা পাকা বাড়ি। জানি রে জায়গাটা উর কিনা। এত টাকা আসে কই থিকা? দিব্যেন্দু বাবুর মুখে একটু চিন্তার রেখা দেখা দিল। এবার চেলাগুলোর দিকে তাকিয়ে বলল, তোরা কিছু জানিস? বেটে খাটো চেলাটি বলল, না স্যার, জানি না। তবে গুরুজির কাছে যারাই আসতো
তাদের গুরুজি মন্ত্রপুত জরাহরা চূর্ণ দিত, সবাই ওটা চেয়েও নিয়ে যেত। জগা অনেকবার বাবাকে জিজ্ঞাসা করেছিল বাবা কি দিয়ে ওই চূর্ণ বানায়, কিন্তু কিছু বলেননি। বাবাজির ভক্তরাই টাকা কড়ি গয়না দিয়ে দিত, আমরা ব্যাংকের লকারে জমা করে আসতাম। দিব্যেন্দু বাবু এবার চমকে উঠলেন। কি? বাবাজির ব্যাংকের লকার? বলিস কি? কোন ব্যাংক? প্রবাল, এদের নিয়ে এক্ষুনি যাও। প্রবাল দুজন চেলাকে গাড়িতে তোলে। এর মধ্যে অন্য একজন কনস্টেবল শ্মশান থেকে দুটো ডোমকে ধরে এনেছে। দিব্যেন্দু বাবু বললেন, যা ছবি তোলা হয়ে গেছে, বডিটা নামিয়ে ফেলো। আর ওখানে একটা কুকুর মরে পড়ে আছে, ওটাকেও এদের দিয়ে মাটি চাপা নিয়ে নিস। দিব্যেন্দু এবার শিবানীদের দিকে ফিরে বললেন, আপনাদের কোথাও ছাড়তে হবে? প্রখর রুদ্র নমস্কার করে বলল, আজ্ঞে না, আমরা হেঁটেই চলে যাব। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনজনের লজের পাশে প্রায় চলে এসেছে। হঠাৎ করে ইন্দ্রাণী বলল, আমার মাথাটা একটু ধরেছে বুঝলি, একটা স্যারিডন কিনে আনছি, তোরা এগো, আমি আসছি। ইন্দ্রাণী কারো কথার কোনো অপেক্ষা না করেই মুখের ওপর চাদরটা জড়িয়ে হনহনিয়ে হেঁটে সামনের ওষুধের দোকানটায় ঢুকে গেল। শিবানী আর প্রখর রুদ্র কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে নিজেদের লজের দিকে হাঁটা শুরু করল। দুপুরে খাওয়ার পর সবাই ছুটির আমেজে একটু গড়িয়ে নিল। বিকালে উঠেই ইন্দ্রাণী হাসি হাসি মুখ করে শিবানীকে বলল, কিরে, তোর তো জিলিপি ডেটিং আছে, যাবি না? শিবানী ঘুম জড়ানো গলায় বলল, কি যে বলিস, সকালে যা হয়েছে তারপর তোর মনে হয় লোকটার আমার সঙ্গে দেখা করতে আসবে? আসতেও তো পারি, গিয়ে দেখতে ক্ষতি কি? তুই কি পাগল হলি? তাছাড়া সবে 4:30 বাজে, সন্ধে নামুক আগে। আর ছেলেরা যদি একটু ওয়েট না করে মেয়েদের জন্য, তাহলে মেয়েদের দর কমে যায়, বুঝলি? ইন্দ্রাণী একটু বিরক্ত হয়ে বলল, আমার বাবা তোদের এসব ন্যাকাপনা ভালো লাগে না। শুধু শুধু একটা মানুষকে ওয়েট করানোর কি মানে, জেনে বুঝে? শিবানী চোখ বড় বড় করে বলল, বাপ রে, অতই দরদ যখন তুই জানা, আমরা জমজ, এমনিতেই চিনতে পারবে না। তুই গিয়ে ফিল্ডিং দিতে থাক, তারপর আমি আসছি। ইন্দ্রাণী বেশ রাগের সঙ্গেই বলল, হ্যাঁ তাই যাচ্ছি, তুই যা পারিস কর। দরজাটা দড়াম করে বন্ধ করে ইন্দ্রাণী বেরিয়ে গেল। বাইরে নিচে এসে এক বুক শ্বাস নিয়ে একটু হাসল। এই সুযোগটাই সে চাইছিল। লোকটাকে একটু ভালো করে চিনে নিতে হবে। শিবানী লোকজন চিনতে খুব ভুল করে, চট করে যে কাউকেই বিশ্বাস করে নেয়। ইন্দ্রাণী মোড়ের মাথায় আসতেই দেখল প্রতীক একটা সিগারেট খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। ইন্দ্রাণীকে দেখেই সিগারেটটা ফেলে দ্রুত পায়ে এগিয়ে এলো। ইন্দ্রাণী মনে মনে প্রস্তুতি নিতে শুরু করল। এখন কিছুক্ষণ তাকে শিবানীর চরিত্রে অভিনয় করতে হবে, লোকটা যেন বুঝতে না পারে। প্রতীক কাছে এসেই অত্যন্ত নরম সুরে বলল, আপনি যে আসবেন আমি ভাবিনি। আপনার কাকা আর বোন এলো না? আগে উনি আমার কাকা নন, জেঠু। আর আপনি তো আমাকেই আসতে বলেছিলেন। ওদের দেখেই তো
সকালে আপনি মুখ ঘুরিয়ে নিলেন, তাই ওরা আর এলো না। ইন্দ্রাণী একটু কপট অভিমানের ভঙ্গি করল। প্রতীক দু কান ধরে বলল, মার্জনা করবেন, আসলে সকালে একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। ওদের বরং ফোন করুন, একসঙ্গে বের হওয়া যাবে। ইন্দ্রাণী সামনের দিকে হাঁটা শুরু করে। ও, তার মানে আপনার আমার সঙ্গ ঠিক পছন্দ নয়? এরকম কথা কোথায় বললাম? আপনি আমাকে লজ্জায় ফেলেছেন ম্যাডাম। যদি ম্যাডামই বলতে হয় তাহলে বরং থানায় চলুন। পুলিশদের কি নিজস্ব জীবন থাকতে পারে না? আমার একটা নাম আছে, সেটাতে সম্বোধন করলে বেশি খুশি হব। তা আপনার দোকানটা কোথায়? ঠিক আছে শিবানী, তাই হবে। এই তো এসে গেছি। প্রতীক সামনের একটা ছোটখাটো মিষ্টির দোকানের দিকে এগিয়ে যায়। ভিতরে কতগুলো কম দামি টেবিল চেয়ার পাতা, একটা টিউবলাইট ঠিক ঠিক করে জ্বলছে। দোকানের সামনেটাতেই গরম গরম কচুরি ভাজছে। ইন্দ্রাণী আর প্রতীক ভেতরে গিয়ে একটা টেবিলের একে অন্যের মুখোমুখি বসল। বসতে গিয়ে ইন্দ্রাণীর গলার কাছটা থেকে চাদরটা পড়ে যেতেই প্রতীকের চোখ কুঁচকে গেল। ইন্দ্রাণী একটু অস্বস্তি বোধ করলেও বুঝতে না দিয়ে চাদরটা টেনে দিল। ইন্দ্রাণী শুরু করল, কই অর্ডার দিন। প্রতীককে একটু অন্যমনস্ক দেখালো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। দোকানের ছেলেটাকে হেঁকে 2 প্লেট কচুরি আর 1 প্লেট জিলিপি দিতে বলল। ইন্দ্রাণী যতটা সম্ভব খোলামেলা কথা বলা শুরু করল, আর প্রতীক ঠিক ততটাই সচেতন ভাবে অনেক ভেবে চিনতে জবাব দিতে থাকলো। এরই মধ্যে দোকানি ছেলেটা খাবার দিয়ে যেতেই ইন্দ্রাণী বলল, শুনেছেন আজকের ব্যাপারটা? শ্মশান তান্ত্রিক বাবা মারা গেছেন। পুলিশ বলছে নাকি খুন। হতে পারে, কিন্তু খুন নয়, আত্মহত্যা। ইন্দ্রাণী টেবিলের ওপর ঝুঁকে পড়ে। আপনি দেখেছেন? প্রতীক চেয়ারের উপর সোজা হয়ে বসে। না, মানে লোক বলছিল। তাছাড়া খুনের প্রমাণ কোথায়? কেন? এত প্রমাণ তো আছে প্রতীক বাবু। যেমন? সকালে যখন আপনার সঙ্গে আমাদের দেখা হলো, বড় 10 সাইজের জুতো পরে ফিরছিলেন। আপনার সাইজ তো এখন দেখে মনে হচ্ছে 7। প্রতীক ইন্দ্রাণীর চোখের দিকে সোজা তাকালো। কিছুক্ষণ পর একটা বুক ভরা শ্বাস নিল। আপনি ভুলও দেখে থাকতে পারেন। আপনার জুতোতে ওই উঠোনের মতোই নরম সাদা কালো ছাই লেগেছিল মিস্টার প্রতীক। তার উপর ডান পাটা তো জখম, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। দুপুরে গলির ওপাশের দোকান থেকে অ্যাভারড্যাট কিনেছেন, অ্যান্টি র্যাবিস সিরাম। এবার প্রতীক আরো শান্তভাবে উত্তর দিল, তাতে কিছুই প্রমাণ হয় না শিবানী। আমি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর। যে কোনো জায়গা থেকে যে কোনো ওষুধ কিনতেই পারি। ইন্দ্রাণী মনে মনে একটু অশান্ত হয়ে ওঠে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনার পায়ে কুকুরটার দাঁতের দাগ এখনো আছে। আর আপনার বোধহয় জানা নেই, মানুষ সহ যে কোনো সাপদ জাতীয় প্রাণীর দাঁতের স্ট্রাকচার প্রায় ফিঙ্গারপ্রিন্টের মতো ইউনিক, একজনের থেকে অন্যজনের আলাদা। কুকুরটা আজ সকালে মাটি চাপা পড়েছে। এখনো তুলে নিয়ে ডেন্টাল ফরেন্সিকে পাঠালে দাঁতের মোল্ড তৈরি করা বেশি সময়ের কাজ না বোধহয়।
আর আপনার পায়ের ক্ষতের সঙ্গে সেগুলো ম্যাচ করবে বলেই আমার বিশ্বাস। প্রতীক আরো শান্তভাবে বলল, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত, আর তর্কের কাতিরেই হিসেই। এই কুকুরটাই বাজারে, পথে ঘাটে, যে কোনো জায়গাতেই কামড়াতে পারে। কিন্তু জুতো জোড়া। ইন্দ্রাণীকে মাঝপথে থামিয়ে দেয় প্রতীক, তারপর নিজেই বলতে থাকে, ঠান্ডা হয়ে বসুন, একটা গল্প শুনুন। একটা ভাই ছিল, আর তার একটা বোন ছিল। ধুমধাম করে বোনের বিয়ে দিল। কয়েক বছর পর এরকমই এক ডিসেম্বরে বোনটির যক্ষা হয়। তার শ্বশুর বাড়ির লোক মেয়েটিকে নিয়ে তারাপীঠে শ্মশান তান্ত্রিক বাবার কাছে এলো। বাবা নিদান দিলেন এই ঠান্ডায় মাঝরাত্রে বরফ শীতল জলে স্নান করে তারা মায়ের পুজো করতে হবে। বোনটি আরো অসুস্থ হতে থাকলো। ভাইটিকে মেয়েটি শ্বশুর বাড়ির লোক জেদ করে হসপিটালে নিয়ে যেতে দিল না। অসহায় ওষুধের ডিস্ট্রিবিউটার ভাইটি লুকিয়ে লুকিয়ে বোনটি রাতে যক্ষার ওষুধ দিয়ে আসতো। যক্ষা তো সেরে যাচ্ছিল, কিন্তু 3 দিনের নিউমোনিয়ার জ্বরে পৃথিবী ছাড়ল সে। প্রতীক এবার ইন্দ্রাণীর মুখের উপর ঝুঁকে পড়ল। আপনার চোখে এটা খুন নয়? কই কোনো পুলিশ তো কেস নেয়নি। সব জায়গা থেকে ভাইটি প্রত্যাখ্যাত হয়েছে। একটা ভণ্ড মানুষের জীবন নিয়ে খেলবে, আর সেটা ভগবান বসে বসে দেখতে পারে? সবাই পারে না। আর যেখানে ভগবান পৌঁছাতে পারে না, সেখানেই মানুষকে পৌঁছাতে হয়। ইন্দ্রাণীর মনে হলো সন্ধ্যের হালকা আলোতে প্রতীকের চোখগুলো একটা আক্রোশে যেন জ্বলছে, কিন্তু মুখের শান্ত ভাবটা একই রকম। আর এটা আপনাকে বোঝাতে হচ্ছে? এই পাষণ্ডটার জন্যই তো আপনার জীবন যেতে বসেছিল। ইন্দ্রাণী একসঙ্গে ডবল ধাক্কা খেল। লোকটা বারুইপুরের ঘটনার জানে, আবার সে যে শিবানী নয় সেটাও বুঝে ফেলেছে। ইন্দ্রাণী কিছুটা ভয়ে ভয়ে জবাব দিল, কিন্তু তা বলে খুন? প্রতীক আরো শান্তভাবে বলল, খুন তো আপনি বলছেন, পুলিশ কোথাও পৌঁছাতে পারবে না ইন্দ্রাণী। ওরা ওটা আত্মহত্যাতেই কেস বন্ধ করবে। আর আমি যদি প্রমাণ করে দিই? প্রতীক টেবিলের উপর কাচের একটা বোতল রাখলো। ওটার উপর একটা লেবেলে রেখা শ্মশান তান্ত্রিক বাবার জরাহরা চূর্ণ। চিবিয়ে চিবিয়ে প্রতীক এবার বলল, দিস ওয়াজ নট আ পার্সোনাল রিভেঞ্জ। চাইলে এটা ল্যাবে পরীক্ষা করিয়ে নিও। বাবার প্রসাদে ঠিক কি কি মারাত্মক ড্রাগস আছে। তারপরেও যদি মনে হয় এরকম একটা লোকের আরো কিছুদিন বেঁচে থাকার অধিকার ছিল, তাহলে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। ইন্দ্রাণী কিছু না বলে চুপচাপ উঠে চলে যাচ্ছে। প্রতীক পিছন থেকে ডেকে বলল, ইন্দ্রাণী, এই ডার্মালজিস্টের কার্ডটা রাখো। তোমার গলার চারপাশে বেগুনি দাগগুলোকে সাধারণ র্যাশ বলে ভুল করো না। শ্মশান তান্ত্রিক বাবার দেওয়া মন্ত্রপুত যে চূর্ণ বারুইপুরের লোকটা তোমার গায়ে দিয়েছিল, এটা তারই সাইড এফেক্ট। ওই চূর্ণতে মৃত মানুষের চিতাভস্যও ছিল। আজ ওটাতেই তুমি ধরা পড়ে গিয়েছ। ইন্দ্রাণীর এবার গাটা রি রি করে ওঠে। বেরিয়ে যাবার আগে একবার পিছন ঘুরে জিজ্ঞাসা করে, 10 সাইজের পুরনো জুতো আততাই কোথা থেকে পেল? সেটাই শুধু সমাধান করতে পারেনি। আপনি জানেন কি? আপনার জেঠু কনসালটেড ডিটেকটিভ যেমন, তেমন এই শহরে কনসালটেড ক্রিমিনালও আছে। পেপারে চোখ রাখলে ডার্ক হর্সের অ্যাডটা দেখতে পেতে। তার কাছ থেকেই আইডিয়াটা নগদ 30,000 টাকায় আততাই কিনেছিল। প্রত্যেকদিন 10 সাইজের জুতো পরে
কত 6 মাস বাড়ির ছাদে হেঁটে বেরিয়েছে, যাতে আস্তে আস্তে জুতোর শোল ক্ষয়ে আর 5টা পুরনো জুতোই মতোই লাগে। ইন্দ্রাণী কিছু না বলে দোকান থেকে বেরিয়ে এসে মোবাইলের ভিডিও রেকর্ডিংটা ডিলিট করে দেয়। লোকটা খুব বুদ্ধিমান, সব বলে দিয়েও একবারও নিজে মুখে কিছুই স্বীকার করেনি। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। গত সপ্তাহে নিহার চৌধুরীর ভয়টা হঠাৎ করেই তাকে জাকিয়ে বসতে থাকে। তারপরেই প্রতীকের বোনের কথা মনে পড়ে। অসহায় একটা মেয়ে ধীরে ধীরে একটা পাষণ্ড তান্ত্রিকের জন্য মারা যাচ্ছে, আর লোকেদের অন্ধবিশ্বাস সেটা চুপচাপ উপভোগ করছে। ঠান্ডা থেকে বাঁচতেই রাস্তার পাশে কিছু বাচ্চা ছেলে টায়ার কাঠ একত্র করেছে। ইন্দ্রাণী এগিয়ে গিয়ে দেখে ওরা আগুন ধরানোর জন্য একটা কাগজ বা কাপড় জাতীয় কিছু খুঁজছে। ইন্দ্রাণী ব্যাগ থেকে দুপুরে কুকুরের দাঁত থেকে ব্লাড স্যাম্পল নেওয়ার রুমালটি ওদের দিকে বাড়িয়ে দেয়। ওরা থ্যাংক ইউ দিদি বলে রুমালটায় আগুন ধরিয়ে টায়ারগুলো জ্বালাতে থাকে। রুমালের উপরের রক্তের দাগগুলো আগুনে গাঢ় বাদামি থেকে কালো হতে শুরু করে, একমাত্র ডিএনএ স্যাম্পল। ইন্দ্রাণী আধো আলো অন্ধকারে লজের দিকে হাঁটতে থাকে। ঠিক ভুল সত্যি মিথ্যে এখন তার সবই একই মনে হতে থাকে। শুনছিলেন প্রখর রুদ্র সিরিজের 5ম গল্প যন্ত্র মন্ত্র তন্ত্র। আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত 8টায় নতুন গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।